আজকের পাঠ তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের তৃতীয় পর্ব, পার্ট 3। প্রথমেই আসব পরাবিদ্যুৎ বা অন্তরক পদার্থ সম্পর্কে। পরাবিদ্যুৎ মানে হলো ডাইইলেকট্রিক, অন্তরক বা ইনসুলেটর। যেসব পদার্থের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তারা তড়িৎ পরিবহন করতে পারে না। এই পদার্থগুলিকে আমরা অন্তরক বা পরাবিদ্যুৎ বলবো বা ডাইইলেকট্রিক বলবো। পরাবিদ্যুতের দুটি ভাগ, একটি হলো অমেরুবর্তী পদার্থ নন পোলার সাবস্ট্যান্স, আর একটি হলো মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্ট্যান্স। প্রথমে আসব অমেরুবর্তী পদার্থ সম্পর্কে। আমরা জানি অমেরুবর্তী পদার্থে মানে পরাবিদ্যুৎ পদার্থ যেহেতু, এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু যে কোনো অণু বা যে কোনো পরমাণু প্রোটন এবং ইলেকট্রন দ্বারা তৈরি হয়। যে সমস্ত পরাবিদ্যুৎ পদার্থের ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্র বা ইলেকট্রনের কেন্দ্র, মানে অনেকগুলো ইলেকট্রন আছে তাদের কেন্দ্র যে বিন্দুতে অবস্থিত, সেই বিন্দুতেই যদি ধনাত্মক আধান বণ্টনের মানে প্রোটনের ধনাত্মক আধান বণ্টনের কেন্দ্র একই জায়গায় যদি অবস্থিত হয়, তাদের অমেরুবর্তী পদার্থ বলবো। যদি কোনো তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি না থাকে তাহলে একটা অমেরুবর্তী পদার্থ এর মধ্যে কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। কিন্তু কোনো অমেরুবর্তী পদার্থকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিলে ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্র এই দিকে সরে আসবে আর ধনাত্মক আধান বণ্টনের কেন্দ্র এই দিকে সরে আসবে। ফলে এদের মধ্যে আপেক্ষিক সরণ ঘটবে এবং সমপরিমাণ আধান নির্দিষ্ট দূরত্ব রেখে অবস্থান করবে। ফলে এরা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করবে এবং এদের মধ্যে দ্বিমেরু ভ্রামক দেখা যাবে। মিথেন CH4 এটি একটি অমেরুবর্তী পদার্থের উদাহরণ। আবার যে সমস্ত পরাবৈদ্যুতিক পদার্থের ধনাত্মক আধান বণ্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্র একই জায়গায় অবস্থিত নয়, একটু দূরত্বে অবস্থান করে, তাদেরকে আমরা মেরুবর্তী পদার্থ বলবো। জল, অ্যামোনিয়া মেরুবর্তী অণুর উদাহরণ। তবে এদের মধ্যে মেরু দেখা গেলেও এদের লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়, কারণ এদের সজ্জাগুলো এমনই থাকে যে পরস্পরকে প্রশমিত করে দেয়। ফলে তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে এদের মধ্যেও তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখা যায় না। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে মেরুবর্তী পদার্থকে রেখে দিলে ওরা তড়িৎ ক্ষেত্র বরাবর নিজেদেরকে সজ্জিত করে। ফলে একদিকে ঋণাত্মক আধান বণ্টনে কেন্দ্রগুলি সরে যায়, অন্যদিকে ধনাত্মক আধান বণ্টনে কেন্দ্রগুলি সরে যায়। ফলে এদের মধ্যে দ্বিমেরু ভ্রামক দেখা যায়। নেক্সট আসবো তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ। কোনো একটা পরিবাহীকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিলে পরিবাহীর মধ্যে আমরা জানি মুক্ত ইলেকট্রন আছে, তারা মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের দিকে চলে আসে এবং উল্টো দিকে ইলেকট্রনের ঘাটতি হয়, অর্থাৎ ধনাত্মক আধানরা থাকে। ফলে পরিবাহীর অভ্যন্তরে একদিকে ধনাত্মক একদিকে ঋণাত্মক আধান আবিষ্ট হয়। ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে তার অভিমুখ বাইরের তড়িৎ ক্ষেত্রের ঠিক উল্টো দিকে। বাইরের তড়িৎ ক্ষেত্রে প্লাস হচ্ছে এ থেকে বি এর দিকে, কিন্তু ভেতরের তড়িৎ ক্ষেত্র ঠিক তার উল্টো দিকে। এবং তড়িৎ ক্ষেত্রটা এমন পরিমাণে হয় যা
বাইরের তড়িৎ ক্ষেত্রের সমান কিন্তু বিপরীত অভিমুখে। ফলে পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না। বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবৈদ্যুতিক পদার্থকে রাখলে তার অণুগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে যায়। তার ফলে এই সজ্জাটা এমনভাবে হয়, বাইরের তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে ওর ভেতরে সৃষ্ট হওয়া তড়িৎ ক্ষেত্রটা তার ঠিক বিপরীত দিকে হয়। খেয়াল করে দেখো, এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই প্লাস থেকে মাইনাসের দিকে। এই দিকে সমস্ত মাইনাস চলে এসেছে আর এই দিকে সমস্ত প্লাস। তার ফলে পরাবিদ্যুতের এই দিকে একটা প্লাস আবিষ্ট হবে আর উল্টো দিকে মাইনাস আবিষ্ট হবে। পরাবিদ্যুতের অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখ হবে প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ ইপি হবে এই দিক বরাবর। আর বাইরের তড়িৎ ক্ষেত্র কিন্তু আছে প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাস, এটা হচ্ছে আমরা ই দিয়ে ডিনোট করছি। পরিবাহীর ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ ক্ষেত্রটা বাইরের তড়িৎ ক্ষেত্রের সমান এবং বিপরীতমুখী ছিল। এক্ষেত্রে কিন্তু বিপরীতমুখী হলেও সম পরিমাণে আবিষ্ট হবে না, যেহেতু এর মধ্যে মুক্ত ইলেকট্রন নেই। তাই এর ভেতরে অভ্যন্তরীণ আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের মানটা বাইরের তড়িৎ ক্ষেত্রের তুলনায় কম হবে। তাহলে লব্ধি এর অভ্যন্তরে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না। এর অভ্যন্তরে লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান E0 ইকুয়াল টু ই মাইনাস ইপি, অর্থাৎ পরাবিদ্যুতের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র হবে বাইরের তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে, কিন্তু লব্ধি তড়িৎ ক্ষেত্র E0টা হবে বাইরের তড়িতের অভিমুখে। আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ পরাবিদ্যুতের জন্য তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ছিল বিপরীত অভিমুখে। বাইরের তড়িৎ ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে ছিল, কিন্তু লব্ধি মানটা হবে বাইরের তড়িৎ ক্ষেত্র মাইনাস অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র। অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের মান যেহেতু কম, তাই লব্ধির মানটা বাইরের তড়িৎ ক্ষেত্রের দিকেই হবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন গণনায়, বিশেষত তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বক বিজ্ঞানে ক্ষেত্রফলকে একটা ভেক্টর রাশি হিসাবে গণনা করা হয়। তার মানে ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর হলেই তার অভিমুখ থাকবে। কোনো একটা তল, ধরো ডিএস, এখানে একটা তল আছে, এর অভিমুখ কোন দিকে হবে? এই তলের সঙ্গে লম্বভাবে থাকা বাইরের দিক। এই বাইরের দিক বা ভেতরের দিক কিভাবে গণনা করা হয়? এটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাপেক্ষে গণনা করা হয়। তাহলে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে তল থেকে তলের বাইরের দিকে, লম্বভাবে অবস্থান করবে। নেক্সট আসছি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। কোনো তলের তড়িৎ ফ্লাক্স বলতে বোঝায় ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। কোনো তলের তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝবো? ওই তল দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করবে তাকেই আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। এটি একটি স্কেলার রাশি। ধরলাম ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা এস বদ্ধতল একটা রাখা আছে। এই বদ্ধতলের মধ্যে আমরা একটা ক্ষুদ্র অংশ ধরে নিলাম ডিএস। এই অংশের মধ্য দিয়ে মোট কতটা তড়িৎ ফ্লাক্স হবে সেটা আমরা নির্ণয় করব। তড়িৎ ফ্লাক্স বলতে আমরা বুঝি ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। ডিএস ক্ষেত্রফলের অভিমুখ এই বরাবর কাজ করছে, ও এ বরাবর কাজ করছে, এবং ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্ষেত্র ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে।
ক্ষেত্র ভেক্টরের যে দিক, ক্ষেত্রফলের যে দিক তার সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে ই এর ডিএস বরাবর উপাংশের মান হবে ই কস থিটা। ই এর এই দিক বরাবর উপাংশ হবে ই কস থিটা। তাহলে মোট তড়িৎ বলরেখার সংখ্যা হবে ই কস থিটা ইন্টু ডিএস। একেই বলছি আমরা এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা ডিফাই। ডিফাই সমান ই কস থিটা ইন্টু ডিএস, অর এটাকে আমরা লিখতে পারি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। দুটো ভেক্টরের স্কেলার গুণফল ডিফাই একটা স্কেলার কোয়ান্টিটি। ভালো করে শুনবে, যদি তড়িৎ প্রাবল্য তলের সঙ্গে লম্বভাবে অতিক্রম করত, অর্থাৎ ধরো কোনো একটা তল, এই তলের অভিমুখ এই দিকে ডিএস, যদি তড়িৎ প্রাবল্য এই দিক বরাবর যেত, অর্থাৎ তলের সঙ্গে লম্ব বরাবর যেত, অথবা ক্ষেত্র ভেক্টরের দিক বরাবর যদি যেত, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতো। সেক্ষেত্রে ডি ফাই সমান ই ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি অ্যান্ড দেন ই ইন্টু ডিএস, এটাই হতো তড়িৎ ফ্লাক্সের সর্বোচ্চ মান। কিন্তু তড়িৎ প্রাবল্য যদি তল বরাবর যেত, যদি তল বরাবর যেত, তাহলে ক্ষেত্র ভেক্টরের দিকের সঙ্গে ওর কোণ হতো 90 ডিগ্রি। সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান ই ইন্টু ডিএস ইন্টু কস 90 অ্যান্ড দেন কত হয়ে যেত, ই ইন্টু ডিএস ইন্টু 0 অ্যান্ড দেন 0। অর্থাৎ যদি কোনো তল বরাবর তড়িৎ প্রাবল্য যায়, তল বরাবর যদি যায়, সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান 0 হয়। কিন্তু তলের সঙ্গে লম্ব অভিমুখে যদি তড়িৎ প্রাবল্য যায়, তাহলে সেক্ষেত্রে সর্বাধিক তড়িৎ ফ্লাক্স আমরা পেয়ে থাকি। তড়িৎ ফ্লাক্স কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়? একটা বস্তুকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে, যেমন এখানে কিউ একটা তড়িৎ আধান আছে, এর জন্য তার চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানে আমরা এই এস বস্তুটাকে রেখেছি। এই বস্তুটির এই অংশের এই ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অন্তর্মুখী, অর্থাৎ ভেতরে ঢুকছে। তাই এই জায়গাটা তড়িৎ ফ্লাক্স হবে ঋণাত্মক। আর এই জায়গার এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাই এই অংশের তড়িৎ ফ্লাক্স হবে ধনাত্মক। যদি কোনো জায়গায় কোনো তলে তড়িৎ ক্ষেত্র বহির্মুখী হয়, তাহলে সেই জায়গায় তড়িৎ ফ্লাক্স হবে ধনাত্মক, আর অন্তর্মুখী হলে সেই জায়গায় তড়িৎ ফ্লাক্স হবে ঋণাত্মক। তড়িৎ ফ্লাক্সের একক নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1 বা ভোল্ট ইন্টু মিটার বলা হয়, এবং মাত্রা হলো ml টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। নেক্সট আসছি ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। কোনো একটা তল কোনো একটা বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণ উৎপন্ন করে, তাকেই বলছি আমরা ঘনকোণ। কীরকম জিনিসটা? ধরো যেমন এটা তুমি ওই বিয়ে বাড়ির সময় বর যে মাথায় দেয় টোপর, সেই টোপরের কথা ভাবো, একটা শঙ্কু আকৃতি। টোপরটার সামনের দিকে গোল যে অংশটা আছে, গোল অংশটা, সেটাকে তল হিসাবে একটা কল্পনা করো, একটা তল, কোনো একটা তল। আর ওই যে টোপরের যে চূড়াটা আছে, ওই বিন্দুতে, ওই বিন্দুতে যে কোণটা, যে শঙ্কুর ভেতরে যে কোণটা উৎপন্ন করেছে, ওই কোণটা হলো ঘনকোণ। ঘনকোণ কিন্তু একটা ত্রিমাত্রিক কোণ। ধরো এই কাগজের এই যে ফাঁকা অংশটা দেখছো, এই যে ফাঁকা অংশটা, এটা একটা তল। এই তলটা, এই যে বিন্দু, একটা সরু বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে। এই দেখো ভেতরে যে কোণ উৎপন্ন করেছে, ভেতরে এই যে কোণটা, পুরো কোণটা, ভেতরের কোণটা, পুরো কোণটা একটা ত্রিমাত্রিক কোণ। এই কোণটাকে বলছি আমরা ঘনকোণ।
ঘনকোণ মানে হলো তলের ক্ষেত্রফল ডিভাইড বাই ব্যাসার্ধ স্কোয়ার, এস বাই আর স্কোয়ার। ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। একক ঘনকোণ কাকে বলবো? একটা আর ব্যাসার্ধের কোনো গোলক নাও, গোলক, কোনো বৃত্ত নয়, খাতায় আঁকা সম্ভব নয় তাই আমি একটা বৃত্তের মতো এঁকেছি, কিন্তু এটা গোলক নাও, তুমি একটা গোলক কল্পনা করো, একটা গোলক, আর ব্যাসার্ধের কোনো গোলক কল্পনা করো, তার মধ্যে আর স্কোয়ার ক্ষেত্র, গোলকের পৃষ্ঠ থেকে আর স্কোয়ার ক্ষেত্রফলের একটা অংশকে তুমি কেটে নাও। ওই আর স্কোয়ার ক্ষেত্রফল অংশটা যেটা কেটে নিয়েছো, সেই অংশটা গোলকের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, ওই ত্রিমাত্রিক কোণটাকে আমরা বলবো একক ঘনকোণ। তাহলে একটা কোনো গোলক, সেই গোলকের যে গোলীয় তল, তার কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে, সেটা আমরা পরিমাপ করতে পারি। কোনো গোলকের কেন্দ্রে গোলীয় তল দ্বারা উৎপন্ন ঘনকোণ হবে গোলকের তলের ক্ষেত্রফল ডিভাইড বাই ব্যাসার্ধ স্কোয়ার। গোলকের তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর ব্যাসার্ধ হলো আর স্কোয়ার, অ্যান্ড দেন কত হলো 4 পাই। তাহলে আমরা দেখলাম কোনো বদ্ধ তল দ্বারা উৎপন্ন যে ঘনকোণ হলো, সেই ঘনকোণটা কিন্তু গোলকের আকারের ওপর ডিপেন্ড করেনি। তার মানে আকার যাই হোক না কেন, কোনো একটা বদ্ধ তল, যে কোনো বদ্ধ তল, তার অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান হবে 4 পাই। এটা যে কোনো ধরনের বদ্ধতল হোক না কেন, তার অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান হবে 4 পাই। তাহলে আমরা দেখলাম ঘনকোণ মানে হলো ক্ষেত্রফল ডিভাইড বাই দূরত্বের স্কোয়ার। তবে এখানে একটা কন্ডিশন আছে, ক্ষেত্রফলটা কি অবশ্যই ওই দূরকের ওপর লম্ব হতে হবে। ধরো আমরা ও বিন্দুতে আমরা ঘনকোণের মান নির্ণয় করতে চাইছি, তাহলে এখানে দূরত্ব হলো আর, এই আর ভেক্টর, এই যে ডিএস ক্ষেত্রফলের জন্য এখানে যদি আমরা ঘনকোণ বের করতে চাই, ডিএস ক্ষেত্রফলটি অবশ্যই আর এর সঙ্গে লম্বভাবে থাকবে। যদি দেখা যায় ক্ষেত্রফলটি আর এর সঙ্গে লম্বভাবে নেই, যেমন এক্ষেত্রে আমি একটা ছবি এঁকেছি, ডিএস এবং আর পরস্পর 90 ডিগ্রি কোণে নেই, এর থিটা কোণে আছে, সেক্ষেত্রে আর এর অভিলম্বে ডিএস এর উপাংশটিকে নিতে হবে। এক্ষেত্রে হবে ডিএস কস থিটা। তাহলে এখানে উৎপন্ন ঘনকোণ ডি ওমেগা সমান ডিএস কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। আমরা যদি ওই ক্ষুদ্র ক্ষেত্র না নিয়ে পুরো ক্ষেত্রফল নিই, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করলে ওর মানটা অবশ্যই 4 পাই দাঁড়াবে। নেক্সট আসছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, গাউসের উপপাদ্য। আগে গাউসের উপপাদ্যের বিবৃতিটা বলি। বলছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ইপসাইলন গুণ হয়, যেখানে ইপসাইলন হল ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অত্যন্ত সহজ জিনিস। ধরো কোনো একটা বদ্ধ তল, এটাকে আমি ধরি যারা বদ্ধ তল, এর মধ্যে মোট কিউ পরিমাণ আধান আছে, আমি ধরলাম মোট কিউ পরিমাণ আধান আছে, তাহলে কিউ আধান থেকে চারদিকে বলরেখা নির্গত হবে। তাহলে এই তল দিয়ে, এটা একটা বদ্ধ তল, মানে এটা একটা 3D, আমি এখানে যেহেতু খাতা এঁকেছি 2D টাইপ হয়ে গেছে, তো এখানে এটা একটা 3D, মানে এটা একটা বদ্ধ তল, এর সমস্ত অংশ দিয়ে বলরেখাগুলো নির্গত হচ্ছে। লম্বভাবে মোট অতিক্রান্ত বলরেখাটাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। বিজ্ঞানী গাউস বললেন এই যে লম্বভাবে মোট কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, অর্থাৎ এই তলটার মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে, সেটা একটা সূত্রের মাধ্যমে বলা যাবে। বলছে এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান এর মধ্যে কতটা আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, তার 1/ইপসাইলন গুণ, অর্থাৎ কিউ বাই ইপসাইলন।
মানে এই তল দিয়ে মোট যতগুলো লম্বভাবে বলরেখা নির্গত হচ্ছে বা এই তলের তড়িৎ ফ্লাক্সের মান হলো কিউ ডিভাইড বাই ইপসাইলন, যেখানে ইপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। নেক্সট আসছি কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রের প্রমাণ। আমি ধরলাম কোনো একটা জায়গাতে কিউ আধান রেখেছি আর একে ঘিরে কোনো একটা বদ্ধ তল আছে। সেই আমি ধরলাম কিউ আধান থেকে আর দূরত্বে বদ্ধ তলের ওপর আমি একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম। ক্ষেত্রফলটা হলো ডিএস ক্ষেত্রফল। তাহলে কিউ বিন্দু থেকে আর দূরত্বে ডিএস ক্ষেত্রফল, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই বিন্দু থেকে এরকম সোজা বেরিয়ে যাবে। আমি ধরছি ওই বিন্দুতে এই ক্ষেত্রফলের ক্ষেত্র ভেক্টরটা হবে ই এর সঙ্গে থিটা কোণ করে এই বরাবর, আমি ধরে নিলাম। তাহলে কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে ই সমান 1/4 এপসাইলন কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। যেহেতু ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা, তাই ই ডট ডিএস মানে ই ডিএস কস থিটা। তাহলে 1/4 এপসাইলন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। একটু আগেই করিয়েছি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার মানে কি, এই ছোট্ট অংশটার জন্য কিউ এই বিন্দুতে ও বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান। তাহলে সমগ্র অংশটার জন্য কত হবে? তাহলে সমগ্র তলের জন্য আমরা বলতে পারি ফাই সমান ক্লোজড ইন্টিগ্রাল, এটা হলো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বলা হয়, বদ্ধ তোমার কোনো তলের সমাকল ই ডট ডিএস সমান 1/4 এপসাইলন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। দেখো আমরা আগেই করেছি যে পুরো অংশটার জন্য, এটার জন্য করলে আমরা ছোটো হাতের ডি ওমেগা লিখি, আর পুরো অংশটার জন্য হলে হয় কত 4 সেটা যে কোনো সারফেসের জন্যই হয়। তাহলে এটা ইকুয়াল কিউ ডিভাইড বাই ইপসাইলন। তাহলে আমরা পেলাম টোটাল মানে তড়িৎ ফ্লাক্স সমান কত পেলাম, কিউ ডিভাইড বাই ইপসাইলন। এটাই তো আমাদের গাউসের সূত্রে বলা হয়েছিল। তবে আধানের প্রকৃতি অনুযায়ী যদি প্লাস হয় এটা ধনাত্মক হবে, আর যদি ঋণাত্মক আধান থাকে তখন মাইনাস হবে। তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সকেও তখন প্লাস হলে ধনাত্মক বলবো, আর মাইনাস হলে আমরা তড়িৎ ফ্লাক্সকে ঋণাত্মক বলবো। সেক্ষেত্রে বলরেখাগুলো অন্তর্মুখী হবে। এক্ষেত্রে যেমন বহির্মুখী এঁকেছি, ওর ক্ষেত্রে অন্তর্মুখী হবে। যদি আমরা সমগ্র পরীক্ষাটি বায়ু মাধ্যমে করি তাহলে ফাই ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ইপসাইলন 0 হবে। বদ্ধ তলের ভেতরে অবস্থিত কোনো আধানের জন্য কোনো তলের মোট তড়িৎ ফ্লাক্স কিউ বাই ইপসাইলন হয়। কিন্তু কোনো বদ্ধ তলের বাইরে যদি কোনো আধান অবস্থান করে, এক বা একাধিক যাই হোক না কেন, সেই আধানের জন্য এর তড়িৎ ফ্লাক্স, এই তলটির তড়িৎ ফ্লাক্সের মান 0 হবে। তার কারণ কিউ আধান থেকে যখন বলরেখাগুলো এই তলের মধ্যে প্রবেশ করবে তখন যেহেতু অন্তর্মুখী, তাহলে এই জায়গায় তড়িৎ ফ্লাক্স ঋণাত্মক হবে। কিন্তু এই জায়গায় বহির্মুখী হওয়ার জন্য এখানে হবে ধনাত্মক। তাহলে এই জায়গার জন্য তড়িৎ ফ্লাক্স মাইনাস E1 কস থিটা 1 DS1, আর এই জায়গার জন্য E2 কস থিটা 2 DS2। আমরা জানি E1 মানে হলো এখান থেকে দূরত্ব হচ্ছে R1, তাহলে আমরা লিখতে পারি 1/4 ইপসাইলন কিউ ডিভাইড বাই R1 স্কোয়ার অ্যান্ড দেন E1, এবং E2 সমান 1/4 ইপসাইলন কস কিউ ডিভাইড বাই R2 স্কোয়ার। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করো, এই তলটা এইখানে যে ঘনকোণ উৎপন্ন করেছে, এই তলটা এই বিন্দুতে একই ঘনকোণ উৎপন্ন করেছে। যেহেতু এখানে অন্তর্মুখী ছিল তাই এখানে এটা মাইনাস হয়েছে, এটা যেহেতু বহির্মুখী তাই এটা প্লাস হয়েছে, কিন্তু ঘনকোণের মান দুজনের ক্ষেত্রে কিন্তু একই, ফলে কি হচ্ছে, কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে কোনো বদ্ধ তলের বাইরে যদি কোনো আধান থাকে তার জন্য ওই তলটার মোট তড়িৎ ফ্লাক্সের মান সবসময় 0 হবে,
অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের প্রভাব থাকবে না। এবার আসবো গাউসের উপপাদ্য প্রয়োগ করে বিভিন্ন স্থানে ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। প্রথমে আসছি, কোনো একটা বিন্দু আধানের জন্য অন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা গাউসের সূত্রের মাধ্যমে, উপপাদ্যের মাধ্যমে নির্ণয় করব। অ্যাকচুয়ালি এটাই গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রমাণ। ও বিন্দুতে একটা কিউ তড়িতাধান আছে, এর থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা নির্ণয় করতে চাই। একটা কথা মনে রাখবে, গাউসের সূত্র শুধুমাত্র বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বদ্ধ তল না থাকলে সেক্ষেত্রে আমরা এ সূত্র প্রয়োগ করতে পারি না। তাই এক্ষেত্রে আমরা আর ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করলাম। সেই গোলকের উপরিতলে ওই বিন্দুটা আর দূরত্বে, প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে অবস্থিত। প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রাবল্য অরীয়ভাবে ব্যাসার্ধ বহির্মুখী হবে। আর এই বিন্দুতে যে তলটি অবস্থিত সেই তলটিও তড়িৎ ক্ষেত্র বরাবর কাজ করবে, কারণ এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তলের ওপর লম্ব এবং ক্ষেত্র ভেক্টরও তলের ওপর লম্ব। তাই দুজনের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি ফাই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ই ডিএস কস 0 ডিগ্রি অ্যান্ড দেন ই ডিএস। তাহলে গাউসের উপপাদ্য বলছে যেহেতু এই বদ্ধ আধানটা কিউ আধানকে এনক্লোজ করে রেখেছে, তাই এটা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ইপসাইলন। আবার দেখো, ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে ইন্টিগ্রেশন অফ ই ডিএস সমান ই ইন্টিগ্রেশন অফ ডিএস, মানে টোটাল সারফেসের এরিয়া হবে 4 পাই আর স্কোয়ার অ্যান্ড দেন ই ডট 4 পাই আর স্কোয়ার। এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ই ডট 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন। তাহলে ই সমান 1/4 পাই ইপসাইলন কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। যদি আমরা ইপসাইলন 0-তে কনভার্ট করতে চাই, ই সমান 1/4 পাই কে ইপসাইলন 0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। খেয়াল করে দেখো, কিউ বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয়েছে 1/4 পাই কে ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। কুলম্বের সূত্র থেকে আমরা এটাই পেয়েছিলাম। কিউ আধান থেকে আর দূরত্বে একক কোনো ধনাত্মক আধান রাখলে তার উপর প্রযুক্ত বল ছিল ই সমান 1/4 পাই কে ইপসাইলন 0 কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। আমরা কিউ আধান থেকে আর দূরত্বে একক ধনাত্মক আধান না রেখে যদি ওই বিন্দুতে আমরা Q0 কোনো আধানকে রাখি, তাহলে তার ওপর প্রযুক্ত বল F সমান Q0 ইন্টু ই অ্যান্ড দেন 1/4 পাই কে ইপসাইলন 0 কিউ ইন্টু Q0 বাই আর স্কোয়ার। এটাই কুলম্বের সূত্র। ঠিক একই রকমভাবে কোনো পাতলা গোলীয় খোলকের জন্য বাইরের কোনো বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাই, যে বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেখানে আমরা ওই ব্যাসার্ধের একটা আমরা গোলক কল্পনা করে নেব। এবং যেহেতু গোলীয় খোলকের বাইরে অবস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছি, তাই আমরা ধরে নেব যে পুরো আধানটা ওর কেন্দ্রে জমা আছে, কারণ এতে আমাদের গণনার অনেক সুবিধা হয়। যদি আমরা সিমেট্রিক বিচার করি, একটা গোলকের চারিপাশে ছড়িয়ে আছে, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করি, প্রত্যেকটা বিন্দুর জন্য যা হবে কেন্দ্রের সাপেক্ষে এই বিন্দুতে কিন্তু একই হবে। সেই কারণের জন্য আমাদের গণনার সুবিধা হওয়ার জন্য আমরা এটা ধরে নিই, কিন্তু বাস্তবিক অর্থে
যে কোনো খোলকের মধ্যে আধানটা কিন্তু তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তো যাই হোক, যদি আমরা কোনো পাতলা গোলীয় খোলকের জন্য বাইরে কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে উপরের যেহেতু আমরা পুরো আধানটাই ধরে নিচ্ছি ওর কেন্দ্রে কেন্দ্রীভূত, তাই উপরের গণনার মতো একই রকমভাবে একই রকম গণনা হবে। যদি আমরা দূরত্বটাকে এক্স ধরি, তাহলে সেক্ষেত্রে ই সমান 1/4πk∁0 কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার, এই মানটি বেরোবে। কিন্তু গোলীয় খোলকের যদি আমরা ভেতরের পৃষ্ঠে যদি নির্ণয় করতে চাই, ধরলাম এই যে দূরত্ব এক্স দূরত্ব আমরা নির্ণয় করতে চাইছি, এই এক্স দূরত্বটা গোলকের অভ্যন্তরে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এক্স ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করব। কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে পুরো আধানটাই বাইরের পৃষ্ঠে সমভাবে বণ্টিত, ভেতরে কোনো আধান নেই। আমি আবারও তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এক্ষেত্রেও ভেতরে আধান ছিল না। আমরা যেহেতু বাইরে আমরা কোনো একটা বিন্দুতে আমরা গণনা করছি, চারিপাশে ছড়িয়ে থাকলে প্রত্যেকটা বিন্দুর জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য যা হবে, যেহেতু আধানটা সমভাবে বণ্টিত আছে, তাই কেন্দ্র থেকে যদি দূরত্ব গণনা করি, আগের প্রত্যেকটা যোগ করলে যে মান বেরোবে সেই মানের সঙ্গে একই হবে। সেই কারণের জন্য আমরা ভেতরে ধরে নিয়ে ক্যালকুলেট গণনা করেছি, এতে আমাদের গণনার সুবিধা হয়। বাস্তবিক অর্থে অভ্যন্তরে বা কেন্দ্রে কোনো আধান কেন্দ্রীভূত থাকে না। তাই এক্ষেত্রে যখন আমরা গণনা করব, তখন আমাকে এক্স ব্যাসার্ধের কোনো একটা আমাকে খোলক কল্পনা করতে হবে, কিন্তু পুরো আধানটাই আছে এই খোলকের বাইরে, তাই এর অভ্যন্তরে কোনো আধান নেই। তাহলে এর ক্ষেত্রে কিউ এর মানটা শূন্য, আধান শূন্য, তাই এক্ষেত্রে ই সমান হবে শূন্য। ই ডট ডিএস মানে এখানে কিউ ডিভাইড বাই ইপসাইলন, কিউ এর মান শূন্য, অতএব এখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে কোনো গোলীয় খোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য শূন্য, কিন্তু ওর পৃষ্ঠে বা পৃষ্ঠের বাইরে অন্য কোনো বিন্দুতে ওই গোলীয় খোলকের জন্য তড়িৎ প্রাবল্য থাকে। নেক্সট আসছে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এটা ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী আছে, সরু লম্বা তার আছে, তার থেকে কোনো একটা দূরত্ব ধরো এক্স দূরত্বে এই বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে নির্ণয় করতে হবে। গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করব। আমি আগেই বলেছি, গাউসের সূত্র কোনো বদ্ধ তল ছাড়া কখনো অ্যাপ্লাই করা যায় না। তাই এক্ষেত্রেও এই বিন্দুতে আমাদের একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। তারটি থেকে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তারটি এদিকেও এক্স দূরত্ব আছে, এদিকেও আছে, এর সামনে উপরের দিকে আছে, এদিকে আছে, অর্থাৎ ওকে ঘিরে এক্স দূরত্বে কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। তার মানে তারটাকে ঘিরে আমাকে একটা চোঙ কল্পনা করতে হবে, তবে আমি সমস্ত দিকে এক্স দূরত্ব পাবো, প্রত্যেকেই এক্স দূরত্বে আছে। যেহেতু প্রত্যেকটা বিন্দু এই চোঙের ওপর অবস্থিত, এই চোঙ তো একটা এখানে একটা বক্রতল আছে, এই বক্রতল, এই পুরো বক্রতল বরাবর প্রত্যেকটা বিন্দুই এক্স দূরত্বে অবস্থিত, তাহলে সব বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হবে। আমি ধরলাম তারটির এল দৈর্ঘ্য আমরা নিয়েছি, এল দৈর্ঘ্যের তার, তো তার থেকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে। তাহলে তড়িৎ বলরেখাগুলো সমস্ত দিকে এদিকে এদিকে সমস্ত দিকেই নির্গত হবে। তো তড়িৎ বলরেখাগুলো যখন নির্গত হবে, খুব ভালো করে খেয়াল করো, এখানে তিন ধরনের তল আছে। এখানে উপরের দিকে একটা আছে তোমার কি বৃত্তাকার তল, নিচে একটা আছে বৃত্তাকার তল, আর মাঝে আছে পুরোটাই একটা বক্রতল। এই তার মধ্যে উপরের যে দুটো তল, এই দুটো তলের কিন্তু তড়িৎ বলরেখাগুলো তল বরাবর নির্গত হচ্ছে।
ভালো করে খেয়াল করো, আমি প্রথমেই বলেছিলাম তড়িৎ বলরেখা যদি তড়িতের তল বরাবর যায় তাহলে কোনো তড়িৎ ফ্লাক্স সৃষ্টি হয় না, তার জন্য তড়িৎ ফ্লাক্স থাকবে না। কারণ যেহেতু তড়িৎ বলরেখাগুলো এই তল বরাবর যাচ্ছে, তার মানে তলের সঙ্গে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তলের সঙ্গে তলের মানে দিকের সঙ্গে কোণ, তলের দিকের সঙ্গে কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। সেই কারণের জন্য এই বরাবর কোনো, এই দুটো তল বরাবর কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না, তাই আমাদের গণনা করার প্রয়োজন নেই। আবার খেয়াল করো, এখানে তড়িৎ বলরেখাগুলো এই বরাবর বহির্মুখী, আর এই এই যে তল, এই যে বক্রতল, এই বক্রতলের দিকও হচ্ছে এই তলের ওপর লম্ব। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ই এবং ডিএস এরা পরস্পর একই অভিমুখে আছে, অর্থাৎ ই এবং ডিএসের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এক্ষেত্রে ই ডট ডিএস সমান ই ইন্টু ডিএস, কারণ কস 0 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি মানে হলো 1। এখানে ডিএস মানে টোটালটার ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2πr/l। এখানে এক্স ধরেছি, 2πx ইন্টু এল এই বক্রতলটার ক্ষেত্রফল। তাহলে বক্রতলটার ক্ষেত্রফল সমান আমরা জানি এর মধ্যে মোট আধান যদি কিউ থাকে, কিউ ডিভাইড বাই ইপসাইলন অ্যান্ড দেন ই ইন্টু 2πx ইন্টু এল সমান কিউ ডিভাইড বাই ইপসাইলন। আমরা ধরে নিয়েছি প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, তাহলে এখানটা আমরা দৈর্ঘ্য ধরেছি এল, তাহলে মোট আধান কিউ সমান এল ইন্টু ল্যামডা, এল এল কেটে গেল, ই সমান 1/2π ইপসাইলন ইন্টু ল্যামডা বাই এক্স। অতএব ই সমান 1/4π ইপসাইলন 2 ল্যামডা ডিভাইড বাই এক্স। অর্থাৎ অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানটা কিন্তু তার তারের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, তার নির্ভর করছে কার ওপর, একক দৈর্ঘ্যের আধানের ওপর এবং তার থেকে ওই বিন্দুর দূরত্বের ওপর। এরপর আসছি, কোনো সুষমভাবে আহিত কোনো অপরিবাহী কোনো সমতল একটা পাত আছে, সেই পাতের জন্য কোনো একটা নির্দিষ্ট দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ধরো আমি আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তাহলে পাতের এদিকেও আর দূরত্ব থাকবে, এদিকেও আর দূরত্ব থাকবে। তাহলে এখানে আমাকে আগেই বলেছি যে গাউসীয় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সবসময়ই একটা বদ্ধতল কল্পনা করতে হবে। তো আমরা এই দুটো বিন্দুকে ঘিরে একটা বৃত্তাকার, লম্ব বৃত্তাকার আমি একটা চোঙ কল্পনা করলাম। এই যে চোঙটা নিলাম, এটা হচ্ছে চোঙ, ভেতরে আছে চোঙ। তাহলে তড়িৎ ক্ষেত্রটা এখানে খেয়াল করো, চোঙের দুটো বৃত্তাকার তল আছে আর একটা বক্রতল আছে। তাহলে এখান থেকে যে তড়িৎ ক্ষেত্রগুলো, তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে সেই চোঙের বক্রতল বরাবর যাবে, আর দুদিকের দুটো যে তোমার বৃত্তাকার তল আছে সেই বৃত্তাকার তলকে লম্বভাবে ছেদ করে বেরোবে। যেহেতু বক্রতল বরাবর তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে, তাই বক্রতল বরাবর কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না, শুধুমাত্র দুটো বৃত্তাকার তল বরাবর, কারণ বৃত্তাকার তলের দিক ডিএসটাও, ডিএসটা হচ্ছে এই দিক বরাবর এবং ইও এই দিক বরাবর, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাই দুটো বৃত্তাকার তল বরাবর শুধু ক্ষেত্র প্রাবল্য থাকবে, আর তোমার হচ্ছে কি বক্রতল বরাবর কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না। আমি ধরলাম এই পাত্রার মধ্যে আধানের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। তাহলে এর ভেতরেও পাত্রাকে যতটা অংশ কাট করেছে এই দুটো অংশ যদি ডিএস ক্ষেত্রফলের হয়, তাহলে মাঝের অংশটাও ডিএস ক্ষেত্রফলের। তাহলে এই অংশটার মধ্যে কতটা আধান আছে, সিগমা ইন্টু ডিএস আছে। আধানের পরিমাণ কিউ সমান কত, এখানে সিগমা ইন্টু ডিএস, কারণ সিগমা হলো তলমাত্রিক ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই তলের জন্য ই ইন্টু ডিএস, আবার এই তলের জন্য ই ইন্টু ডিএস ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ইপসাইলন।
তাহলে এক্ষেত্রে ই ইন্টু ডিএস প্লাস ই ইন্টু ডিএস ইকুয়াল টু টোটাল আধান কিউ বাই এপসাইলন। টোটাল আধান বলতে এই এরিয়াতে যতটা আধান এনক্লোজ করে আছে। তাহলে আমরা বলতে পারি ই ইন্টু টু ডিএস সমান সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন। ডিএস ডিএস কেটে যাবে অ্যান্ড ই ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই টু এপসাইলন। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, এখানে কিন্তু দূরত্বের ওপর নির্ভর করে না। তবে এখানে যেহেতু বেশি দূরত্ব হয়ে গেলে সেক্ষেত্রে প্রাবল্যের মান অনেকখানি কমে যায়। সেক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র সুষমভাবে আহিত সমতল পাতের কাছাকাছি কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান হবে সিগমা ডিভাইড বাই টু ইপসাইলন। নেক্সট আসছি আহিত কোনো পরিবাহীর নিকট বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আমি ধরছি একটা আহিত কোনো ফাঁপা কোনো পরিবাহী আছে, সেই তার কোনো একটা ক্ষেত্রফল মানে কোনো একটা অংশ থেকে কিছু দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত নির্ণয় করব। তো এদিকেও যেমন একটা দূরত্ব ধরলাম, যে দূরত্ব হবে সেম দূরত্বে এখানে একটা কোনো পয়েন্ট আছে, এখানে ক্ষেত্র প্রাবল্য যা হবে এখানেও তাই একই হয়তো হতে পারে। আমরা দেখছি, মেজারমেন্ট করে দেখব এক হবে না আলাদা হবে। তো আমরা এখানে একটা গাউসীয় তল কল্পনা করলাম, চোঙাকৃতি গাউসীয় তল কল্পনা করলাম। এক্ষেত্রেও বলরেখাগুলো হবে এই বক্রতল বরাবর, আর এই যে বৃত্তাকার যে তল আছে বৃত্তাকার তল দিয়ে লম্বভাবে নির্গত হবে। বৃত্তাকার তলের সঙ্গে লম্বভাবে নির্গত হবে, কিন্তু বৃত্তাকার তলের দিক বরাবর নির্গত হবে। যদি ই এর দিক এদিকে হয়, ডিএস এই বৃত্তাকার তলের দিকও হবে ওই দিক বরাবর, অর্থাৎ ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 হবে। আবার যেহেতু এই বিন্দুটা পরিবাহীর অভ্যন্তরে অবস্থিত, তাই এর মধ্যে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, অর্থাৎ এর তড়িৎ প্রাবল্য 0 হবে। অতএব এখানে কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি ই ডট ডিএস সমান ই ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি অ্যান্ড দেন ই ডিএস সমান কিউ বাই ইপসাইলন। কিউ মানে হলো এই আধানটা এই ক্ষেত্রফলের মধ্যে মোট আধান। তাহলে এই তলটার তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে মোট আধান, প্রতি একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রের মধ্যে কতটা আধান থাকবে? সিগমা ইন্টু ডিএস। তাহলে আমরা বলতে পারি ই ডট ডিএস ইকুয়াল টু সিগমা ডট ডিএস ডিভাইড বাই এপসাইলন, অ্যান্ড ই ডট ডিএস ই ইন্টু ডিএস সমান কত হচ্ছে, সে এখানে ডিএস ডিএস কেটে যাচ্ছে, ই ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসাইলন। তাহলে এটা হলো কোনো পরিবাহীর নিকট বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান।